আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের সামনে আজকে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজবো। প্রথম প্রশ্ন হচ্ছে, কয়েন পানিতে ডুবে যায়। আমরা যে কয়েনগুলো ব্যবহার করি, 1 টাকা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এগুলো যদি পানিতে ফেলো তাহলে ডুবে যাবে। কিন্তু অনেক দামি জিনিস পারদ, পারদে যদি ফেলো তাহলে এটা কিন্তু ডুববে না, ভেসে থাকবে। পারদ অনেক দামি। আমি তোমাদের ল্যাবের জন্য কিনতে গেছিলাম, 12,000 টাকা কেজি, বিশাল দাম। আবার তোমাকে কেউ কেটস পরে যদি আঘাত করে, পাড়া দেয়, বা হিল পরে আঘাত করে, তো দেখা যাবে যে হিলের ক্ষেত্রে অনেক বেশি ব্যথা পাবা, কেটস এর ক্ষেত্রে অল্প ব্যথা পাবা। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আমরা কেন। তোমাদের কারো কি জানা আছে যে এই প্রশ্নগুলোর উত্তর কি? স্যার আমি 1 নাম্বারটা জানি। হ্যাঁ, বলে ফেলো। স্যার কয়েনের ঘনত্ব পানির ঘনত্বের থেকে বেশি, এর জন্য কয়েন পানিতে ডুবে যায়, কিন্তু পারদের ঘনত্ব কয়েনের ঘনত্বের থেকে বেশি, এর জন্য কয়েন পারদে ডুবে না, ভেসে থাকে। ও, চমৎকার। আচ্ছা, তোমরা কি অন্য ক্লাসে, ছোট ক্লাসে ঘনত্ব সম্পর্কে পড়ে আসছো? নো স্যার, আমি একাই পড়েছিলাম। আচ্ছা। আর এই যে কেটস পরে যদি কেউ তোমাকে আঘাত করে বা পাড়া দেয়, এর চাইতে হিল, পেন্সিল হিল যেগুলো আছে একদম পেন্সিলের মতো, এটাতে বেশি ব্যথা পাওয়া যাবে আর কি, দেখা যাবে নখ উঠে যাবে, এরকম কিছু। এই সম্পর্কে কিছু জানো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তর প্রথমে খুঁজি। দুইটা রাশি সম্পর্কে আজকে আমরা পড়বো। ক্লাস শেষে এই দুটো প্রশ্নের উত্তর সবার কাছ থেকে শুনতে চাইবো। হ্যাঁ, পারবো অবশ্যই। আজকে আমরা দুইটা রাশি পড়বো, দুইটা স্কেলার রাশি, দুইটি স্কেলার রাশি। কার কার মনে আছে স্কেলার রাশি কাকে বলে? আমরা পড়ছিলাম রাশি দুই ধরনের, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। মনে নাই? যে রাশি প্রকাশে শুধু মানের প্রয়োজন পড়ে, যে রাশি প্রকাশে শুধু মানের প্রয়োজন পড়ে, মানে দিকের উল্লেখ করার দরকার পড়ে না, তাকে বলে স্কেলার রাশি। বেগ, ত্বরণ, সরণ এগুলো হচ্ছে ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক আছে। কিন্তু আমাদের আজকের দুইটা রাশি ক্ষেত্রেই দিকের কোনো দরকার নাই। আজকের দুইটা রাশি, একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে ঘনত্ব। সংজ্ঞা শিখে ফেললে ওই দুটো প্রশ্নের উত্তর প্রায় শেষ হয়ে যাবে। আমরা প্রথমে চাপ সম্পর্কে পড়ি। মনে করো এটা তোমার বইয়ের উপরের পৃষ্ঠ, তোমার বইয়ের উপরের পৃষ্ঠ। এখন তুমি বইয়ের উপরের দিক থেকে বল প্রয়োগ করলা, এফ পরিমাণ বল প্রয়োগ করলা, আর এর বইয়ের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল তোমার জানা আছে। ক্ষেত্রফল আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। দৈর্ঘ্য যদি জানা থাকে, লেংথ যদি জানা থাকে, লেংথ আর ব্রেথ যদি জানা থাকে, তাহলে দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে ক্ষেত্রফল পাওয়া যাবে। ধরো তোমার বইয়ের উপরে ক্ষেত্রফল ছিল এ, আর তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো উপর থেকে, একদম খাড়া, একদম 90 ডিগ্রিতে বইয়ের উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করছো। তাহলে আমরা বলতে পারি যে এ ক্ষেত্রে
ক্ষেত্রে প্রযুক্ত বল সমান এফ। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ক্ষেত্রটাকে 1 এ পরিণত করা, ঐকিক নিয়ম। তাহলে একক ক্ষেত্রে প্রযুক্ত বল কত হবে? F by A. F by A। তোমার বইয়ের ক্ষেত্রফল ছিল A, তুমি এতে লম্ব ভাবে সোজা উপরের দিক থেকে এক পরিমাণ বল প্রয়োগ করছো। এখন এটা আমরা প্রথমে লিখে ফেলছি যে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল F, ওই ক্ষেত্রে বা ক্ষেত্রফলে একই কথা, ছোট করে লিখি আমরা। আর একক ক্ষেত্রফলে মানে 1 বর্গ মিটারে প্রযুক্ত বল F by A। এটাই আসলে চাপ। এটাকে যদি আমরা একটু বাংলায় লিখি, সংজ্ঞাটা আমি আবার লিখবো, তাহলে এই যে এই ঘটনাটাকে যদি বাংলায় লিখি তাহলে কিভাবে লেখা যায় দেখো তো। আমরা এইভাবে লিখতে পারি, একক ক্ষেত্রে লম্বভাবে বল প্রয়োগ করছিলাম, লম্বভাবে প্রযুক্ত বলের মান। আমরা এই যে বলটা প্রয়োগ করছিলাম বইয়ের উপরে লম্বভাবে এ ক্ষেত্রফলের উপরে, ওইখান থেকে আমরা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান বের করে ফেলছি। তাহলে এই যে F by A, এই কথাটাকে আমরা বাংলায় যদি লিখি তাহলে বলবো একক ক্ষেত্রে লম্বভাবে প্রযুক্ত বলের মান, একেই বলে চাপ। একক ক্ষেত্রে লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এটা একটা স্কেলার রাশি। চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পি ইকুয়াল এফ বাই এ, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এতদিন আমরা গুণের সমীকরণ পড়ছি বেশিরভাগ, আজকে আমরা একটা ভাগের সমীকরণ পড়লাম। কোন একক ক্ষেত্রের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে, চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়। তো যে কোনো রাশি যখন আমরা পড়বো তার একক আর মাত্রা শিখে ফেলবো। তাহলে চাপের এককটা কি হবে? এখানে বলের একক আমাদের জানা আছে আর ক্ষেত্রফলের এককও জানা আছে, তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক বর্গমিটার। এটাকে আমরা এইভাবে ভাগ আকারেও রাখতে পারি, আবার এইভাবে লিখতে পারি, নিউটন পার মিটার স্কয়ার। ওই যে মিটার পার সেকেন্ড স্কয়ার যেরকম লিখছিলাম ওইরকম, নিচের মিটার স্কয়ারকে উপরে নিলে পাওয়ারটা মাইনাস দিয়ে লিখতে হয়। আর চাপের ক্ষেত্রে একটা ব্যবহারিক একক আছে, সেটা হচ্ছে প্যাসকেল, পিএ দিয়ে লিখতে হয়। বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুযায়ী চাপের একককে প্যাসকেল নামকরণ করা হয়েছে, প্যাসকেল। তুমি নিউটন পার মিটারও ব্যবহার করতে, মিটার স্কয়ারে ব্যবহার করতে পারো, প্যাসকেলও ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা। এবার যদি আমরা মাত্রাটা শিখে ফেলি, মাত্রা বের করতে চাই, বলের মাত্রা জানা আছে, বলের মাত্রাকে যদি দৈর্ঘ্যের বর্গের মাত্রা দিয়ে ভাগ করে দিই তাহলে পাওয়া যাবে। দৈর্ঘ্যের বর্গের মাত্রা হচ্ছে এল স্কয়ার। বলের মাত্রা কার কার মনে আছে দেখি তো? mlt ইনভার্স 2। গুড। এম এল টি ইনভার্স 2, উপরে এল একটা নিচে এল দুইটা, যদি ভাগ করে দেই তাহলে হবে এম এল ইনভার্স টি ইনভার্স 2। না আমাদের পোর্ট নাই ভাই, ফাঁকা নাই। আপনি আমার নেটটা অফ করে দিয়েন না ভাই, আমার কাজ চলতেছে কিন্তু। আচ্ছা ওকে, তাহলে চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স 2।
একক শিখে ফেললাম, মাত্রা শিখে ফেললাম। একক হচ্ছে দুইটা, নিউটন পার মিটার স্কয়ার, আর ব্যবহারিক একক হচ্ছে প্যাসকেল। দেখি কে কে আছে, আমি একটু জিজ্ঞাসা করি। মাহিয়া মিম, চাপের ব্যবহারিক একক কি? মাহিয়া মিম নাই? জি স্যার। বলো চাপের ব্যবহারিক একক। স্যার প্যাসকেল। আচ্ছা, ওকে। আর রোল 6 আছো? রোল 6, ওকে। তুমি বলো তো চাপের মাত্রা কি? আচ্ছা, চাপের মাত্রা বলো। স্যার আমি বলি। হ্যাঁ, অথই বলো। ও আচ্ছা, ঠিক আছে, অথই বলো। ml ইনভার্স 1 t ইনভার্স 2। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক বলছো তুমি। এখন চাপ এর সমীকরণ আমাদের যেহেতু জানা আছে, তাহলে আমরা কিছু ম্যাথের মতো করার চেষ্টা করি। ওই যে আমরা বলছিলাম পেন্সিল হিল দিয়ে যদি কেউ আঘাত করে, পাড়া দেয়, তাহলে অনেক বেশি ব্যথা পাবো, কেট দিয়ে পাড়া দিলে অল্প ব্যথা পাবো। ওইটা একটু হিসাব করে দেখি আমরা। কেউ যদি জিজ্ঞাসা করে যে কেন, আমরা যেন জবাবটা দিতে পারি। ওকে, মনে করো আমাদের একটা কেটস আছে। আচ্ছা, আমরা সুই দিয়ে বলি, তাহলে আমার সুবিধা হবে আর কি। মনে করো একটা সুই আছে, একটা পিনের মতো হয়ে গেছে। এই সুইয়ের সামনের দিকে খুবই সূক্ষ্ম হবে, তাই না? আর পেছনের দিকে একটু মোটা হবে। আমরা যদি দুই আঙ্গুলের মাঝে রেখে, এই পাশে একটা আঙ্গুল, এই পাশে একটা আঙ্গুল মাঝে রেখে বল প্রয়োগ করি, এই পাশ থেকে বল প্রয়োগ করলাম, এই পাশ থেকে বল প্রয়োগ করলাম, দুই আঙ্গুলের মাঝে রেখে, তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই, বল প্রয়োগ করলাম। প্র্যাকটিক্যালি করো না, তাহলে দেখা যাবে যে এই যে যেটুকু সূক্ষ্ম এইটুকু অংশ আমাদের আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে যদি বেশি জোরে বল প্রয়োগ করি। আর এই যেদিকে একটু মোটা ভোঁতা, ওই অংশটুকু আঙ্গুলের মধ্যে ঢুকে নাই। কেন, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এর জন্য আমাদের জানা থাকতে হবে যে সূক্ষ্ম অংশের ক্ষেত্রফল এই মোটা অংশের ক্ষেত্রফল। সূক্ষ্ম অংশের ক্ষেত্রফল আমরা ধরে নিব, ধরলাম এইটুকু ক্ষেত্রফল 10⁻⁸ মিটার ধরে নিলাম। আর এই ভৌত অংশের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম 10⁻⁶ মিটার। মানে আমরা তো দেখতেই পাবো ছোট্ট একটা ক্ষেত্র, এটা মনে করো ক্ষেত্রফল বের করে ফেললাম। আমরা আগামীকালকে যে প্র্যাকটিক্যালটা করব না, স্ক্রু গজ, ওটা দিয়ে বের করা সম্ভব। আগামীকালকে আমরা একটা স্ক্রু গজের প্র্যাকটিক্যাল করব। স্ক্রু গজের মাধ্যমে স্লাইড ক্যালিপারের চাইতে আর একটু সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। সুইয়ের সামনে যে কতটুকু এর ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। স্ক্রু গজের স্লাইড ক্যালিপার ছিল একটা রৈখিক স্কেল আর একটা ছিল ভার্নিয়ার স্কেল। এখানে আছে একটা রৈখিক স্কেল আর একটা বৃত্তাকার স্কেল, এই পার্থক্য। আর স্লাইড ক্যালিপারের চাইতে স্ক্রু গজটা আরেকটু আপডেট, আরেকটু সূক্ষ্ম, 10 গুণ সূক্ষ্ম বলতে পারো। কালকে প্র্যাকটিক্যালটা করে ফেলবো আমরা। ওকে, তাহলে আমরা জেনে গেলাম সুইয়ের সামনের অংশ 10⁻⁸ মিটার স্কয়ার আর পেছনের অংশ 10⁻⁶ মিটার স্কয়ার। মানে একটা আরেকটা চাইতে মোটামুটি 100 গুণ ছোট বড়। এখন যদি দুই ক্ষেত্রেই, যেহেতু আমরা দুই ক্ষেত্রে আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করছি, তাই না? ধরলাম যে সমান চাপই তো সাধারণত প্রয়োগ করা হবে, যেহেতু একই হাত দিয়ে প্রয়োগ করছি, সমান বল প্রয়োগ করছি। মনে করলাম 1 নিউটন বল প্রয়োগ করছি আমরা, সামনেও 1 নিউটন, পেছনেও 1 নিউটন। একই হাতে যদি বল প্রয়োগ করো, ভিন্ন বল প্রয়োগ করতে পারবে না তুমি, দুই ক্ষেত্রে একই বল প্রয়োগ করতে হবে অবশ্যই। তাহলে এই সামনের জন্য আর পেছনের জন্য আমরা চাপের হিসাব বের করি। P1, এই সামনেরটা P1 যদি হয়, তাহলে F এর মান আমি বলে দিছি 1 নিউটন, বসায় দিলাম। আর নিচে
ক্ষেত্রফল আমার জানা আছে 10⁻⁸ মিটার স্কয়ার। তাহলে চাপের পরিমাণ কত হবে? আর এই পেছনে P2, এখানে উপরের দিক থেকে 1 নিউটন বল প্রয়োগ করছি লম্বভাবে, আর ক্ষেত্রফল হচ্ছে 10⁻⁶ মিটার স্কয়ার। তাহলে দুই ক্ষেত্রে চাপের পরিমাণটা একটু হিসাব করো তো দেখি। স্যার অনেক বেশি আসে। হ্যাঁ আসুক, সমস্যা কি? স্যার P1টা আসে 10 কোটির মতো আর P2টা আসে 10 লাখের মতো। আচ্ছা আমরা বৈজ্ঞানিক আকারে রাখি, একটা হচ্ছে 10⁸ প্যাসকেল, আর একটা হচ্ছে 10⁶ প্যাসকেল। আমি হিসাবটা সহজ করে দিছি, উপরে 1 দিছি, জাস্ট নিচের সংখ্যাটা উপরে চলে গেলে শুধু পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের উপরের যেই ঘটনাটা ঘটছে 10⁸ প্যাসকেল, নিচে হচ্ছে 10⁶ প্যাসকেল। উপরের চাপটা নিচের চাপের চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। তো চাপের পরিমাণ যেখানে বেশি সেখানে ব্যথা বেশি, সেখানে ক্ষত বেশি। ঠিক আছে, বল কিন্তু দুই ক্ষেত্রে একই ছিল, দুই ক্ষেত্রে আমরা একই পরিমাণ বল প্রয়োগ করছি 1 নিউটন 1 নিউটন, কিন্তু ক্ষেত্রফল কম হওয়ার কারণে সুই বা পিনের সূক্ষ্ম অংশে চাপের পরিমাণ অনেক বেড়ে গেছে, চাপের পরিমাণ 100 গুণ হয়ে গেছে। এই জন্যে যেখানে সূক্ষ্ম ছিল এখানে আমরা বেশি ব্যথা পাইছি বা ক্ষত সৃষ্টি হয়েছে, রক্ত বের হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর হয়েছে যদি চাপ বেশি হয় তাহলে ব্যথা বেশি, চাপ বেশি ব্যথা বেশি, বা ক্ষত বেশি, ছিদ্র হয়ে যাবে, ক্ষত বেশি। এখন তোমাকে যদি বলা হয় যে মোটা একটা রডের মধ্যে তুমি হাতুড়ি দিয়ে বাড়ি দিবা, ওয়ালে লাগাইয়া মোটা একটা রড হাতুড়ি দিয়ে বাড়ি দিবা, আর একটা ছোট্ট একটা পেরেক ওয়ালে রেখে বাড়ি দিবা, তাহলে তোমার শক্তি তো একই রকম, হাতুড়ি দিয়ে যখন এখানে আঘাত করতেছো তাহলে পেরেকটা ভেতরে সহজে ঢুকে যাবে, এই মোটা যে রডটা এটা সহজে ঢুকবে না, তোমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে ওয়ালের মধ্যে ভেতরে ঢুকাইতে পারবে না, ছিদ্র করতে পারবে না। তুমি তখন কি বলবা, কেন পারবে না? কারণ হচ্ছে পেরেকের ক্ষেত্রে তুমি অনেক বেশি চাপ প্রয়োগ করতে পারবা, এই জন্য ক্ষতটা বেশি হবে। কিন্তু রডের ক্ষেত্রে এখানে ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে অল্প চাপ প্রয়োগ করতে পারবা, একই পরিমাণ বল প্রয়োগ করবা, কিন্তু পেরেকের ক্ষেত্রে চাপের পরিমাণ অনেক বেড়ে যাবে। স্যার একজন অ্যাড হতে পারতেছে না। এরকম তো হওয়ার কথা না। স্যার ও ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, নেট প্রবলেমের জন্য স্যার এখনো অ্যাড হতে পারছে না। রিকোয়েস্ট দিলে হবে, আমি তো কাউকে বের করে দিই নাই, রিকোয়েস্ট দিতে বলো, আমার কাছে কোনো রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা তাহলে এবার প্রথম যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছ থেকে শুনতে চাই এখনই। সেটা হচ্ছে যে কেটস দিয়ে পাড়া দিলে তুমি অল্প ব্যথা পাবা, কিন্তু হিল দিয়ে বা পেন্সিল হিল দিয়ে পাড়া দিলে বেশি ব্যথা পাবা, একই ব্যক্তি, কেন? স্যার কারণ কেটসের যেহেতু তলের ক্ষেত্রফল বেশি তাই সেখানে আমরা বেশি চাপ প্রয়োগ করতে পারবো না, কিন্তু হিলের ক্ষেত্রফল কম হওয়ায় সেখানে বেশি চাপ প্রয়োগ করতে পারবো, তাই আঘাতও বেশি লাগবে। ওকে, আর ব্যক্তির ওজন কিন্তু সমানই হবে, তার মানে বলের পরিমাণ কিন্তু দুই ক্ষেত্রেই সমান, কারণ ওজন হচ্ছে এমজি পরিমাণ বলই দুই ক্ষেত্রে প্রয়োগ করা হবে, দুই ক্ষেত্রে বলের পরিমাণ একই হবে। ওকে, এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার হচ্ছে ঘনত্ব সম্পর্কে তো বলে দিছে অলরেডি একজন, তারপরে আমরা আবার শিখে ফেলি। মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, বস্তুটা ঘনক আকৃতির, কঠিন পদার্থ।
ওকে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতাও থাকবে। আমি একটু আঁকার চেষ্টা করি, দেখি পারি কিনা। মনে করো এরকম একটা বস্তু, আচ্ছা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তানহা কি অ্যাড হইতে চাচ্ছিল? তানহা? জি স্যার। জি স্যার, তানহা। আচ্ছা, তানহা রিকোয়েস্ট দিয়েছে, আমি দিয়েছি, অ্যাড করেছি। তো এই ঘনবস্তুর আয়তন বের করতে চাই। কিভাবে ঘনবস্তুর আয়তন বের করতে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, আমাদের দৈর্ঘ্য জানতে হবে, লেংথ জানতে হবে, প্রস্থ জানতে হবে, ব্রেথ, আর উচ্চতা হচ্ছে হাইট। এই তিনটা যদি জেনে যাই, যে কোনো ভাবে স্কেল দিয়ে মাপতে পারি, স্ক্রু গেজ দিয়ে মাপতে পারি, আবার আমাদের স্লাইড ক্যালিপার দিয়ে মাপতে পারি। ওকে, তাহলে আয়তন বের হয়ে যাবে। লেংথ, ব্রেথ, হাইট, তিনটা গুণ করলে আয়তন বের হয়ে যাবে। আয়তনের এসআই একক হচ্ছে ঘন মিটার, সবাই আমরা জানি। আচ্ছা, কেউ কি বলতে পারবা সেন্টিমিটার কিউব থেকে ঘন মিটারে যদি নিতে চাই কি করতে হবে? স্যার আপনি একটু জোরে কথা বলেন। আচ্ছা, মনে করো আমার দেয়া আছে 1 সেন্টিমিটার কিউব, কোনো একটা বস্তুর আয়তন ধরো খুবই ছোট, এটাকে মিটার কিউবে নিতে চাই, তাহলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। 1000। 100 দিয়ে ভাগ করতে হবে। 100 নাকি 1000? কোনটা ঠিক, 100 নাকি 1000? 1000। স্যার 1000 হবে। স্যার আর কার- 1000। আর কারোর কোনো মত আছে? স্যার 100 কিউব দিয়ে ভাগ করতে হবে না? হ্যাঁ, 100 কিউব দিয়ে ভাগ করতে হবে, ঠিক বলছো। হ্যাঁ, মনে করো আমাদের 1 সেন্টিমিটার যদি থাকে তাহলে আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে মিটার হয়। বা 10 স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে সেন্টিমিটারটা মিটার হয়। যদি বর্গ মিটার থাকে তখন কি দুইটা 100 দিয়ে ভাগ করতে হবে না? দুইটা সেন্টিমিটার না, দুইটা সেন্টিমিটারকে আলাদা আলাদা ভাবে মিটার বানাইতে হবে। তাহলে 10 স্কয়ার স্কয়ার এটা দিয়ে ভাগ করতে হবে। আর যদি আমাদের সেন্টিমিটার 3টা থাকে তখন 10 স্কয়ার কিউব দিয়ে ভাগ করতে হবে। এটা কি বোঝা গেছে সবার? জি স্যার। আমরা এইভাবে লিখতে পারি যে 10 টু দি মাইনাস 6 দিয়ে গুণ করলেই হবে, ঠিক আছে। তোমাদের বইতে এই সেন্টিমিটার কিউবকে সিসি দিয়ে লিখছে, 1 সিসি। 1 সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, CUBIC, কিউবিক সেন্টিমিটার। মানে এই যে সেন্টিমিটারের কিউবটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, এটাকে সিসি দিয়ে লেখে। হ্যাঁ, আবার ইমেইলের সিসি কিন্তু আরেক রকম। ইমেইলের সিসি মানে হচ্ছে কার্বন কপি। তোমাদের ফিজিক্স বইয়ের শেষের দিকে আবার সিসি আছে, ইমেইল করার সময় সিসি তে রাখতে হয়, বিসিসি তে রাখতে হয়, সেটা আবার আলাদা। কিন্তু ইমেইলের সিসি আর এই সিসি কিন্তু আলাদা। আচ্ছা, তাহলে সিসি মানে হচ্ছে এই কিউবিক সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, এটা আর এটা একই কথা, কিউবিক সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আয়তনে, তাহলে 10 টু দি মাইনাস 6 দিয়ে গুণ করলেই 1 কিউবিক সেন্টিমিটার বা 1 সিসি মিটার হয়ে যাবে। ওকে, এবার ঘনত্ব যখন বের করতে চাই তাহলে কোনো একটা বস্তুর আয়তন জানা থাকতে হবে আর ওই বস্তুটার ভর জানা থাকতে হবে। বস্তুটার ভর জানা থাকতে হবে, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি। মনে করো এটা এম কেজি আর এটা হচ্ছে ভি মিটার কিউব। ওকে, এখন আমরা পেয়ে গেলাম যে একটা বস্তু ভি আয়তনের বস্তুর ভর এম কেজি, ভি আয়তনের বস্তুর ভর সমান এম কেজি।
তাহলে একক আয়তনের, এক মানে হচ্ছে একক, একক আয়তনের বস্তুর ভর, একক বলতে 1 মিটার কিউব, হ্যাঁ, আয়তনের বস্তুর ভর সমান m/v হবে না? ঐকিক নিয়ম, এটা আমরা সবাই জানি, একক আয়তনের বস্তুর ভর m/v। ওকে, এই যে ঘটনাটা লিখলাম m/v, এটাকে যদি বাংলায় লিখি তাহলে কি লিখব? বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর, অন্য বস্তুর না, ওই বস্তুর ঘনত্ব বলে। কোন একটা বস্তু থেকে 1 মিটার কিউব নিলাম, ভর মাপলাম, ভর মেপে দেখবো কতটুকু ভর, একেই বলে ওই বস্তুর ঘনত্ব। তাহলে বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে, অন্য বস্তুর ঘনত্ব না। বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয়, পি না, রো। এর উচ্চারণ হচ্ছে রো, গ্রিক লেটার। পি হচ্ছে সোজা, আর এখানে একটা লেস থাকলে সেটা হচ্ছে রো। তুমি এইভাবে করতে পারো, মানে একটু বাঁকা দিলেই হলো, হ্যাঁ, একটু বাঁকা দিলে হয়ে যাবে, তুমি এটা রো লিখছো, বুঝে যাবে টিচার, কোনো সমস্যা নাই। রো হচ্ছে p/v, পি হচ্ছে, আচ্ছা ও m/v না, m হচ্ছে ভর আর v হচ্ছে আয়তন। এবার এই রাশিটার একক জানতে চাই আমরা, একক কি হবে? উপরে হচ্ছে কেজি আর নিচে হচ্ছে আয়তনের একক মিটার কিউব। তাহলে ঘনত্বের একক কেজি মিটার কিউব, মাত্রা কি হবে? ml ইনভার্স 3, ml ইনভার্স 3। ওকে, এবার আমরা আমাদের প্রথম প্রশ্নটার উত্তর খুঁজি। পানির ক্ষেত্রে ঘনত্ব ফর ওয়াটার, এটা হচ্ছে 10⁻³ কেজি পার ঘনমিটার। আর লোহার ক্ষেত্রে, আয়রন লিখি, হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি 8 গুণ আর কি, 10⁻³ কেজি পার ঘনমিটার। আর মার্কারি যদি লিখি, এইচজি লিখি, তাহলে মার্কারির ক্ষেত্রে এটা হচ্ছে 13.6 10⁻³ কেজি পার ঘনমিটার। মানে তুমি যদি 1 ঘনমিটার পানি নাও তাহলে পানির পরিমাণ হবে 1000 কেজি। আর যদি তুমি 1 ঘনমিটার লোহা নাও তাহলে ভর পাবা হচ্ছে 8000 কেজি। আর তুমি যদি 1 ঘনমিটার পারদ নাও তাহলে ভর পাবা 13600 কেজি, 13600 কেজি। এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে পানির চাইতে লোহার ঘনত্ব বেশি, লোহার চাইতে পারদের ঘনত্ব বেশি, ঘনত্বের মানটা বেশি। এখন কোন একটা তরলের মধ্যে একটা বস্তুকে যদি তুমি ছেড়ে দাও, যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি হয়, এই বস্তুটা, যেই বস্তুটা ছেড়ে দিছো এর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চাইতে বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। আর যদি উল্টাটা হয় তাহলে ভাসবে। আমরা যখন লোহাকে পারদের মধ্যে রাখছিলাম, যেহেতু লোহার চাইতে পারদের ঘনত্ব বেশি, লোহা বলতে আমরা কয়েনটাকে লোহা ধরলাম আর কি, এই জন্য কয়েনটা ভেসে থাকবে পারদের মধ্যে, কয়েনটা ভেসে থাকবে। আমরা দুইটা প্রশ্নের উত্তরই পেরে গেছি আমার ধারণা। আমি একটু অ্যাটেন্ডেন্স নেই, তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিব, তা না হলে ক্লাস শেষ হয়ে যাবে। সবাই একটু মনোযোগী হয়ে অ্যাটেন্ডেন্স দিবা। তোমার সামনে একটা অ্যাটেন্ডেন্স শীট আছে, আই থিংক তুমি দেখতে পাচ্ছ। আজকে অ্যাটেন্ডেন্স শীটটা শিখে ফেলো যে কিভাবে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। নেক্সট ডেতে তুমি যদি একটু দেরিতে আসো অ্যাটেন্ডেন্স যেন দিতে পারো।
অ্যাটেন্ডেন্স শিটটা কি দেখা যাচ্ছে? না স্যার নো স্যার নো স্যার দেখা যাচ্ছে। ব্ল্যাক। আমার পাওয়ার পয়েন্ট কোথায় গেল? আচ্ছা, এটাই তো তোমরা 2023 সালের পরীক্ষার্থী না? জি স্যার আচ্ছা, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 26 26 তারিখ। আচ্ছা, আজকে 26 তারিখ, আমরা এটা পঞ্চম চ্যাপ্টার করতেছি। ওকে, দেখো এই যে প্রথমে বলবা 1 থেকে 10 পর্যন্ত, তারপরে 11 পরের থেকে, তারপরে 21 পরের থেকে, এইভাবে বলবা। রোল 1। প্রেজেন্ট স্যার। আচ্ছা, 2। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তারপরে বলো, নিজে নিজে বলো। স্যার রোল 9 আচ্ছা, 9 এর আগে আর কেউ স্যার নাই? রোল 5 স্যার রোল 5 আচ্ছা, 5। 10 এর মধ্যে সবাই বলবা। স্যার 4 ওকে, তারপরে 20 পর্যন্ত ফ্রি আছো? স্যার 13 13। আচ্ছা, স্যার 18। 18। 31 এর মধ্যে 30 এর মধ্যে 28 না? স্যার 29 আচ্ছা, 28, 29। আচ্ছা, 40 এর মধ্যে স্যার 39 39। ওকে, তারপরে 50 এর মধ্যে স্যার 45 45। তারপরে 60 এর মধ্যে 70। স্যার রোল 6 প্রেজেন্ট দিয়েছে। রোল 6 প্রেজেন্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, 60 এর মধ্যে কেউ নাই? স্যার আছে 67 কত বলছে? 67। জি স্যার 60 এর মধ্যে কেউ নাই? 70। স্যার 67 67। আচ্ছা, 80। স্যার 78। 78। তারপর 90। স্যার 25। আচ্ছা, 90 এর মধ্যে কেউ নাই? 100। স্যার 103 স্যার 93 93। আচ্ছা, আর আচ্ছা, এখন যারা আইডি যুক্ত আছো তারা বলো। স্যার 713। স্যার 684 স্যার আমারটা প্রেজেন্ট করা হয় নাই। 713। স্যার আমার রোল 107 713, স্যার আমার 631, 931 931, স্যার 107, 862 862। স্যার Next, 684 684। স্যার আপনি 684 কে 688 লিখেছেন। 88 লিখে রেখেছি আমি 108। আমি নেটের প্রবলেমের কারণে বলতে পারিনি। তোমার কত কত 8? স্যার 108। আচ্ছা, আর স্যার কেউ বাকি আমার আছে? নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখতে পারতেছি না, স্ক্রিন আসতেছে না। আচ্ছা, তুমি বলো, তোমার রোল বলো। 41। স্যার রোল 7 ও প্রেজেন্ট আছে আচ্ছা, রোল 7 প্রেজেন্ট আছে। ওকে, আইডি যুক্ত স্যার 1195 1195। আচ্ছা, আর 1283। 1280 কত? 1263। আচ্ছা, 1263।
1263। আর কেউ আছো? আরো অনেকেই তো উপস্থিত, ওরা অ্যাটেন্ডেন্স দিচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, আমি কি করব, আমি তো তোমাদের সামনে ওপেন রাখছি, দেখো তোমারটা অ্যাবসেন্ট হয়েছে কিনা। যদি প্রেজেন্ট না হয় এখনই বলো, 1 মিনিট সময় আছে, এর মধ্যেই বলে ফেলো। আচ্ছা, এটা কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে, আমি কিন্তু রেকর্ডেই দিয়ে রাখছি। ওকে, এবার দেখি একজনকে জিজ্ঞাসা করি যে বস্তু ভাসবে কখন, ডুববে কখন। আচ্ছা, অথবা স্যার বলো। স্যার রোল 22 তো প্রেজেন্ট। রোল 22 প্রেজেন্ট, আমাকে বলে নাই তো। আচ্ছা, অথই বলো, কখন ভাসবে কখন ডুববে কোন একটা বস্তু। স্যার পানি আর কয়েল দিয়ে কয়েন দিয়ে বোঝাই। হ্যাঁ বলো। স্যার যখন কয়েনের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হয়, এই জন্য কয়েন পানিতে ডুবে যায়, কিন্তু কয়েনের ঘনত্ব পারদের ঘনত্ব থেকে কম, এই জন্য কয়েন পারদে ভেসে থাকে। আচ্ছা, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি হলে ডুবে যাবে, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি হলে ডুবে যাবে, শেষ।